সময় মার্কেট প্লেসে খারাপ কারণে অনেক সময় হতাশ হয়ে পড়ি। এই হতাশা নিয়ে যদি দুই একটা বাক্য বলতেন। হতাশা আসলে যেমন একটু সহজভাবে একটা গল্পের মাধ্যমে বলি। এখন বর্তমান সময়ে আমরা বাংলাদেশে যারা কাজ করছি তারা যে কোনো জায়গাতে গেলে দেখা যায় যে লাইন ধরে দাঁড়াতে হয়, এবং যে কোনো কাজ করতে গেলেই প্রথমেই যেটা চোখে পড়ে সেটা হলো আমার সামনে বিশাল বড় লাইন। প্রথমেই কিন্তু আমার হতাশাটা কাজ করে। এখন আমি যখন লাইনে দাঁড়াই, ধরেন আমি মেট্রো রেলে যাব, মেট্রো রেলের লাইনে দাঁড়িয়েছি, টিকিটের লম্বা লাইন, এই লাইনে দাঁড়ায় কিন্তু প্রথমে আমার হতাশা আসে যে আমি কি হেঁটে যাব নাকি রেলে যাব। তখন আমি যেটা করি, যেই টেকনিকটা আমি করি সেটা হলো যে লাইনে দাঁড়িয়ে আমি সবসময় পেছনের দিকে দেখতে থাকি, এবং খানিকক্ষণ পরে দেখা যায় যে আমার পেছনে অনেক লম্বা লাইন হয়ে গিয়েছে। সো তখন কিন্তু আমার ভিতরে একটা মোটিভেশন কাজ করে যে না, আমার পেছনেও লাইন আছে, আমি সর্বশেষ না। সো প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই আমরা যেরকম হতাশ হয়ে যাই, ভেঙে পড়ি, সেখানে কিন্তু আসলে শেষ না, সেখান থেকেই আসলে নতুন শব্দের শুরু। ফেইল মানে কিন্তু ফেইল না, ফেইল মানে হলো ফার্স্ট অ্যাটেম্প্ট ইন লার্নিং। আমি যদি সেটাকে অভিজ্ঞতা হিসাবে নেই এবং অভিজ্ঞতাকে যদি সঞ্চয় করে এগিয়ে যাওয়ার মোটিভেশন নেই, তাহলেই কিন্তু হতাশা আমার দিকে দূরে চলে যাবে, নতুন সম্ভাবনা আমাকে দিয়ে টেনে নিয়ে আসবে। ভাই কি অবস্থা? এই তো ভাই আলহামদুলিল্লাহ। আপনাকে একটা প্রশ্ন করব। প্রশ্নটা হলো, কিভাবে শর্টকাটে ডিজাইনার হওয়া যায়? শর্টকাটে আসলে ডিজাইনার হওয়ার মতো মানে ওইরকম প্রসেস আমার জানা নাই, বাট ভালো ডিজাইনার হইতে হইলে আপনার নর্মালি তাকে হচ্ছে ভালোভাবে শিখা প্লাস প্র্যাকটিস করা, তাইলে হচ্ছে সে ভালো ডিজাইনার হতে পারবে। এখন শর্টকাটে হতে চাইলে ওইগুলো আসলে ওই লং টার্ম বা হচ্ছে একটা সময় ভালো কিছু করতে পারবে এমন তো মনে হয় আমার জানা হতে নাই। আচ্ছা, সিনিয়রদেরকে প্রশ্ন করলে এরকম কথাবার্তাই বলে, কিন্তু যারা আসলে মানে কোর্স করাচ্ছে বিভিন্ন ইনস্টিটিউট, ওরা হচ্ছে 2 মাসে 3 মাসে ডিজাইনার বানাই দেয়। এই সম্পর্কে কি বলবেন? এইটা আসলে বলবো যে মানে এর একটা অপরচুনিটি ক্রিয়েট করে। এখন মানুষ যেহেতু গার্ড করা দরকার, মানুষ আনা দরকার, অ্যাটেনশন আনা দরকার, এই জন্য হয়তো বা তারা এইভাবে বলে, কিন্তু বাস্তবে জিনিসটা এমন না। বাস্তবে হচ্ছে জিনিসটা যে আপনার যে কোনো একটা জিনিস শেখার জন্য একটা টাইম থাকে, লাইক আপনার 4 মাস 5 মাস 6 মাস। তো এই টাইমের মধ্যে কে কতটুকু নিচ্ছে এটার উপরও ডিপেন্ড করে। সবগুলা স্টুডেন্ট কিন্তু একই রকমভাবে শিখতেও পারে না। কেউ আছে ভালো এফোর্ট দিচ্ছে, সে কমের টাইমের মধ্যে শিখতে পারে। এখন ওই যারা কোর্স করে এরা হয়তো বা অনেক ওই জিনিসটা টার্গেট করেই হয়তো মার্কেটিংটা করে, এটা হইতে পারে। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, আর নতুন ডিজাইনার যারা নতুন ডিজাইন শিখতে যাচ্ছে তাদেরকে এরকম যে সচেতনমূলক কিছু একটা বলেন যদি। আচ্ছা, নতুন ডিজাইনার যারা আছে আমি তাদের বলবো যে আপনারা প্রথমত যার কাছ থেকে শিখবেন সে কি পারে, সে তার লেভেল কোথায়, বা সে হচ্ছে বর্তমানে কাজ করে কিনা, এই জিনিসগুলা জেনে দেন হচ্ছে যদি তার কাছ থেকে শিখতে চাই তাইলে হচ্ছে সব থেকে বেস্ট আমি মনে করি। আর তার হচ্ছে নিজেরও একটা শিখার আগ্রহ তখন ক্রিয়েট হবে। আর না হয় হয়তো ওই কারো কাছ থেকে শিখলো কিন্তু 2 দিন পরে আর কন্টিনিউ করা হবে না। তো এটা থেকে আমি মনে করি যে চিনা যায় না আর কি, পরিচিত হয়ে যায় না, তারপরে কেমন আছেন? আজকের এই যে বিটপা কনফারেন্স 2024 সম্পর্কে যদি কিছু একটু বলতেন। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ফ্রিল্যান্সারদের যে কনফারেন্সগুলো হয় এর মধ্যে এটাতে আর কি আমার প্রথম আসা। অনেক গুছানো একটা প্রোগ্রাম হইলো আমি যত দেখলাম এই পর্যন্ত, আর অনেকগুলো শিক্ষণীয় বিষয় দেখলাম সব দিক থেকেই। ফ্রিল্যান্সারদের জন্য যারা বিজনেস শুরু করতে যাচ্ছে বা করতেছে সবকিছু মিলেই আলহামদুলিল্লাহ ভালো একটা কনফারেন্স আজকে দেখবো। বিষয়ে স্যারের কাছে জানতে চাইবো সেটা হচ্ছে যে ডক্টর জাকির নায়েক স্যারের সম্পর্কে যদি একটু বলতেন। স্যার অসম্ভব ভালো মানুষ একজন। ওনার সাথে মুসা নবীর যে ছোট্ট একটু কথা বলতে গেলে যে জিহ্বাতে জড়তা ছিলেন, ওনার একটা স্পিকে আমি শুনেছিলাম যে মুসা নবীকে যে দোয়া আল্লাহ শিখিয়ে দিয়েছিলেন, এই দোয়াটা যেমন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, এই দোয়াটাও উনি চর্চা করতেন এবং ক্রমান্বয়ে ওনার মুখের যে জড়তা উনি কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে। সো কমিউনিকেশন, হতাশা যেটা বলছেন,
হতাশাকে কাটানোর সবচেয়ে বড় উপায় হলো কমিউনিকেট করা, এবং কমিউনিকেট করতে গেলে নিজের ভিতরে ভয় লাগে, কি বলবো, কি বলতে কি বলি। তো আপনারাও এই দোয়াটা চর্চা করতে পারেন, হতাশা থেকে দূরে থাকেন। আমরা যারা মূলত ডিজাইনার আছি, গ্রাফিক ডিজাইনার আছি, আমরা আসলে ইউআই ইউএক্স এ আসতে গেলে কি কি করতে হবে, শর্টকাটে যদি কিছু বলে বলতেন। ভাই গ্রাফিক ডিজাইনার যারা আছে তারা যদি ইউআই ইউএক্স এ ফোকাস হতে চায়, আমি যেটা বলবো যে প্রথম নিজেকে বিভিন্ন টুলস নিয়ে এক্সপিরিয়েন্স নিতে হবে আর কি, মানে এটা হচ্ছে ফার্স্ট কাজ। আপনি যদি টুলস নিয়ে এক্সপিরিয়েন্স না নেন বা না থাকে তাহলে হচ্ছে আপনি ইউআই ইউএক্স ডিজাইনার হইতে পারবেন না। টুলস নিয়ে এক্সপিরিয়েন্স কিভাবে হবেন, ধরেন রানিং যতগুলো টুলস আছে সেই টুলস গুলোর হচ্ছে আপনার ফিচার গুলো কি, কোন এলিমেন্ট কোন কাজে ইউজ হচ্ছে, দেন ফ্লো গুলো কিভাবে কাজ করতেছে, সাইন আপ ফ্লো, চেক আউট ফ্লো, এইভাবে ফ্লো ধরে ধরে ফিচার গুলোকে যদি আপনি বুঝতে পারেন, দেন এবার আপনি যেহেতু গ্রাফিক ডিজাইনার আপনি ভিজুয়াল প্র্যাকটিস করে ফেলবেন যে ঠিক আছে আমি সেম ফ্লোতে রেখে আমি একটা এই জিনিসটাকে রিডিজাইন করি আর একটু ইমপ্রুভ করার চেষ্টা করি, এটার কালার ইমপ্রুভ করা, এটা হচ্ছে স্পেসিং ইমপ্রুভ করা। এভাবে যদি প্র্যাকটিস করে যান কিছু প্ল্যাটফর্মের, খুব সহজে আপনি হচ্ছে মুভ করে ফেলতে পারবেন। এরপরে গিয়ে হচ্ছে আমি বলবো যে আপনি বিভিন্ন ফ্রেমওয়ার্ক, ডিজাইনের যে প্রিন্সিপাল, ইউএক্স ইউআই এগুলো শিখলেন আর কি। আর শুরুতে যদি প্রিন্সিপাল প্রসেস এগুলো যদি ফোকাস হতে চান তাহলে হচ্ছে আপনার শেখাটা আপনার জন্য টাফ হয়ে যাবে। যেগুলো অলরেডি এক্সিস্টিং আছে এটা কোনটা কি কাজে ইউজ হচ্ছে এটা যদি আপনি বুঝতে পারেন দেন আপনার জন্য ইজি হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। ওনার কাছ থেকে আমরা কিছু জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে যে ফ্রিল্যান্সিং সেক্টরে অনেক সময় আমরা প্রোডাক্টিভ থাকতে পারি না, সে প্রোডাক্টিভ কিভাবে থাকা যায় সে বিষয়ে একটু জানতে চাইবো। আচ্ছা, প্রোডাক্টিভ থাকার যে ব্যাপারটা, এটা আসলে সবসময় কিন্তু একরকম থাকে না, থাকে একটু গরম ছিল না, এখন বিকাল সন্ধ্যা হয়ে গেছে, হালকা না। তো ব্যাপারটা কি, প্রোডাক্ট থাকার জন্য নিজের মাইন্ডটা নিজে কন্ট্রোল রাখতে হবে। কারণ আমরা যখন কোনো কিছু সাপোজ আমরা কোনো কিছু প্র্যাকটিস করতেছি, কোনো ট্রেনিং করতেছি, পাশাপাশি যদি একটু ইউটিউবে কোনো একটা নক আসে, ফেসবুকে একটা নক আসে, তখনই কিন্তু আমরা আরেক জায়গায় ঢুকে যেতেছি, প্রোডাক্টিভিটি শেষ, ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে। তো আপনি যেটা করবেন, যাই করবেন, মানে যাই করেন প্রতিদিন করবেন, মানে প্রতিদিন আমি 1 ঘন্টা একটা টাইম দেই, ওইটা যাতে 6 মাস যাতে সেম রুটিনে চলে, কন্টিনিউ চলে। এমন যাতে না হয় যে ভাই মোটিভেশন পাইছি, একদিন একদম 1-2 দিন সারাদিন করতেছি, প্র্যাকটিস করতেছি, হোক স্কিল হোক যাই হোক, কিন্তু বাকি 7 দিন কোনো খবর নাই, এইরকম যাতে না হয়। আর এই কনসিস্টেন্সিটা একমাত্র তখনই সম্ভব, মানে আমার মনে হয় যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ একটা রুটিন থাকে, নামাজ পড়তেই হবে, এটা বাধা আছে। আর যদি নামাজ না পড়ে তাহলে কিন্তু শাস্তি আছে নাকি। তো ওইটা ওই রুটিনের মাঝখানে যদি আমি আমার কাজগুলো ঢুকাই দিতে পারি, ফজর তোমার পড়তেই হবে, মিস দেওয়ার সুযোগ আছে। ফজর পরে 1 ঘন্টা একটা টাইম সেট করেন, যে ফজর পরে 1 ঘন্টা আমি ওইটা করুন, হইল নাকি? 6 মাস প্র্যাকটিস করেন, 6 মাসে একটা কিছু হয়ে গেছে। তো কথা হলো কি, আমি প্রতিদিন সেম রুটিনে যদি চলতে পারি 6 মাস, তাহলে আপনি কিছু করতে পারেন। এইটা কেমনে সম্ভব? তো ওই সেন্সে যদি কেউ নামাজটা মানে কন্টিনিউ করতে পারে, আমাদের ফরজ জিনিস, ওইটার ফাঁকে ফাঁকে 5 ওয়াক্ত নামাজে 5টা জিনিস ঢুকাই দিই, আধা ঘন্টা কইরা 6 মাস ট্রাই করেন, দেখুন হয়ে গেছে একটা নিয়ম। ওই নিয়মটা যে ধরে রাখতে পারবে ওই সাকসেস আসবেই। তো এইটা তো মনে করেন আমি জোর করে নামাজি বানাই দিতে পারবো না। আবার আপনি মনে করেন এছাড়াও মনে করেন মানুষ ফেসবুক, ইউটিউব, গান বাজনা আরো কত কিছু আমাদের মানে কনসেন্ট্রেশনটা নষ্ট করে দিতেছে না। কিন্তু আসলে আমি তো আমার যখন কথা বলতে যাই তখন কিন্তু আমি ইসলামিক কথা বলে ফেলাই, তখন মানুষ ডিমোটিভেট হয়ে যায়। কিন্তু আমার কাছে মনে হয় যে সাকসেস অ্যাকচুয়ালি তো ওইটাই। এখন আমার যদি ইনকাম মনে করেন কম, এই রুটিনে আমার ইনকাম মাসে 30,000 টাকা, আরেকজন ইনকাম মাসে 3 লাখ টাকা, তো আমি সাকসেসফুল না ওই সাকসেসফুল? অবশ্যই যে সবকিছু মেইনটেইন করে, না বাহ্যিক দিক দিয়ে তো ওই মাসে 3 লাখ টাকা, আমি মাসে 30,000 টাকা কামাই, সাকসেসফুল হই না। কিন্তু দেখা গেল যে ওর মাসে 6 লাখ খরচ আর আমার মাসে 20,000 খরচ, এখন সাকসেসফুল কে? অবশ্যই আপনি ব্যাপার চলে এইটাই যে আল্লাহ তাআলা বরকত দেয়। আর প্রোডাক্টিভ থাকার ওয়ে আমি মনে করি যে আমরা মনে করি রাতে আমি ইসলাম আইসা পড়ে ভাই, আমি কি করুম, মনে করো আমরা যদি রাত 10টা বা 11টা বাজে ঘুমাই, 3 ঘন্টা ঘুম দিলাম বা 4 ঘন্টা ঘুম দিলাম, রাত 4টা বাজে উঠলাম, তারপর 2 রাকাত নামাজ পড়লাম, তাহাজ্জুদ পড়লাম, তারপর কাজে বসলাম, ফজর পড়লাম, কাজে বসলাম, একটা রুটিন হইলো না? এই রুটিনে যদি আমরা কন্টিনিউয়াস 6 মাস কিছু করতে পারি, যেই করবে ওই সাকসেসফুল হবে ইনশাআল্লাহ। আর আল্লাহ তো একটা সাপোর্ট আছে, আল্লাহ সাপোর্ট দেয়, আল্লাহ সাপোর্ট দেয়। আমি আজকে আমার ভিডিও হইতো এখানে, ঠিক আছে, আমি কথাটা বলি, আমি আজকে এই সেশনটা উল্টাপাল্টা হয়ে গেছে, তো আমি সেশনে একটা কথা বলতাম, এটা আমি বলি যেহেতু ঈদ আছে, ঠিক আছে। আমি এই
লাস্ট ইতে কাপে যখন বসি, ঠিক আছে, ইতে কাপে বসুম ওই সময় না একটা কাজ পাইছিলাম। তো আমি ইতে কাপে বসুম নাকি বড় একটা কোম্পানির কাজ করুম, আমি দুধ তোর কোম্পানি বাদ, আমি গিয়া ইতে কাপে বসলাম। তো ইতে কাপে বসার পর আমি কিন্তু কাজটাকে প্রাধান্য দিই নাই, দিছি আমি ইতে কাপে বসে গেছি 10 দিন, এরপর কাজ দিচ্ছে, ক্লায়েন্ট স্যাম্পল দিচ্ছে, আমি মোবাইলে দিছি। ওই যখন আমি ঈদের কাছ থেকে বের হলাম ঈদের পরে, ওই কোম্পানি থেকে আমি 6 মাসে 20 লাখ টাকা কামাইছি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ব্যাপারটা বুঝো, আল্লাহ আমি দিয়ে কি দেয়। প্রায়োরিটি দিছি কাজ দিন, আল্লাহ তাআলা কিন্তু দিছে না। জি জি। তো তুমি চাইলে ইনকাম করতে পারবে না, আল্লাহ তাআলা যদি না না দেয়। দেয়। তো প্রোডাক্টিভ থাকার একটা ওয়ে। আর এটা হলো যে তোমার এই সার্কেল দরকার। আমি যেরকম চলি, মানে আমি ইসলামিক ভাবে তো এই একটা সার্কেল কিন্তু মোটিভেট করে। তুমি আমার সাথে থাকলে তো মনে করো এখন নামাজ পড়তে যেতেছিলাম, এখন তুমি হচ্ছে নামাজ পড়তে রুটিনে এসে পড়তো না। হ্যাঁ, অবশ্যই। এইরকমই আসলে একটা তোমার সার্কেল চেঞ্জ করা দরকার, তোমার ওইরকম মানুষের সাথে চলা দরকার। আর টাইম আর নিজের মন তো নিজেরই, হ্যাঁ তা তো অবশ্যই। একটা রুটিন লাইফ দরকার। জি জি। আর কি বলুম, অনেক কিছু বললাম। তুমি করে নিয়েছো দূর থেকে যখন আমি আপনাকে প্রথম দেখছিলাম বা প্রথম যখন স্টেজে উঠছিলেন, আমি মনে হয় ভাবছিলাম যে জাকির নায়েক মনে হয় আমাদের সামনে চলে আসছে। তো এই জিনিসটা আমি আবার আমার সাথে যারা ছিল তারাও ওই জিনিসটা সেম ভাবে নোটিস করছে। তো আপনি এটা কিভাবে দেখেন যে তো ভাবনাটা আসলে ভাবনা না, যখন আপনি ভাবনাকে ফোকাস করবেন ভাবনাটা আসলে বাস্তব হয়ে যাবে। সো আপনি বাস্তবে জাকির নায়েককে দেখছেন, আমি আসলে আনোয়ার হোসেন। আর যে জাকির নায়েককে দেখছেন উনি আসলে মানে যদি আমার সামনে আসতেন তাহলে মিলাতে পারতেন যে আমরা একই ফ্যামিলির, একই রক্তের। এরকম আরো খুঁজলে আপনি আরো 5 জনকে পাবেন, পৃথিবীতে 7 জন এরকম জাকির নায়েক ঘুরে বেড়াচ্ছে। এটা একটা সৃষ্টিকর্তার অপরূপ মহিমা। আচ্ছা, আপনি কি হচ্ছে জাকির নায়েকের মতো লাইফস্টাইল ক্রিয়েট করার জন্য বা ওইরকম ভাবে কি কোনো চেষ্টা করেন? জাকির নায়েক সাহেব যেভাবে চর্চা করতেন, উনি অনেক গুণী একজন মানুষ, একদম ইসলামিক স্কলার। উনি আমাদের ইসলাম ধর্মের জন্য অনেক কাজ করছেন। আমি ক্ষুদ্র নগণ্য অতি মানুষ, তবে চেষ্টা করে যাচ্ছি, একটু একটু করে আগাচ্ছি এবং থেমে থাকা যাবে না, একটু একটু করে আগিয়ে যেতে হবে, তাহলেই আসলে সাফল্যের ফোকাস থেকে সাফল্যের সন্ধান। মনের দহলিজ চর্চা তোমার প্রেমে। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? আপনার কাছে একটা ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে কি যে এই যে আইটি প্রফেশনাল এবং ফ্রিল্যান্সিং সেক্টরে আসলে কিভাবে আসলেন বা অনুপ্রেরণা কিরকম ছিল আপনার, আসলে এটা যদি একটু বলতেন ছোট করে। আচ্ছা, থ্যাংক ইউ। ফ্রিল্যান্সিং আমার শুরু হচ্ছে 2012-র দিকে। তখন আমি বগুড়ার দিকে পড়াশোনা করি। তো অনুপ্রেরণা বলতে ওই সময় তো বলা যায় ফ্রিল্যান্সিংয়ের ফার্স্ট জেনারেশন ছিলাম আমরা। ওই সময় খুব বেশি রিসোর্স অ্যাভেলেবল ছিল না, বাট তখন প্রথম আলোর কিছু টেকনিক্যাল পাতা হইতো, টেকনোলজিক্যাল পাতা, লাইক যে কীভাবে এন্টারপ্রেনার হয়ে যায়, কীভাবে ফ্রিল্যান্সার হয়, কীভাবে মানুষ এইভাবে অনলাইনে কাজ করে ইনকাম করতেছে, সেটা বিভিন্ন এন্টারপ্রেনারদের গল্প শেয়ার করতো। সেটা হইতে পারে দেশি 2-4 জন বা বাইরে ইন্ডিয়ান বা এরকম। তো ওগুলো দেখে ইন্সপায়ার্ড হয়েছিলাম যে হয়তো কিছু করা যায়। বাট তখন অনেক ফেক কাজ ছিল মার্কেট প্লেসে। আচ্ছা আচ্ছা। তো সেই কাজগুলোতে যখন শুনছি মানুষের থেকে যে এগুলা ফেক, এই সেই, তো আসলে খুব বেশি যে এটা সম্পর্কে যে খুব পজিটিভ ছিলাম ব্যাপারটা এরকম না। বাট আমার একটা অ্যাট্রাকশন ছিল কম্পিউটারের প্রতি বা টেকনোলজির প্রতি, একটা অ্যাট্রাকশন ছিল। সেই থেকে আমার চেষ্টাটা শুরু ছিল। তখন আসলে এখন যেটা ওডেক্স নামে চেনেন আপনারা, আসলে আপওয়ার্ক না, সেটা আগে তো ওডেক্স ছিল। জি জি। তো ওইখানেই আর কি প্রথম শুরু। জি জি। শখবশত অ্যাকাউন্ট করছিলাম, আর কাজ বাজ খুব কিছুই জানতাম না। আচ্ছা আচ্ছা। কিন্তু নিজে থেকে শেখার মতো ডাটা এন্ট্রি রিসার্চ, এটা কমন সেন্সের ব্যাপার। তো অতটুকু স্কিল নাথিং, কিছু ছিল না আসলে তখন। জি জি। কারণ প্রথমে একটা ক্লায়েন্ট কাজ দিছিল হচ্ছে ইউটিউবে একটা ভিডিও আপলোড করা। ও একটা ভিডিও দিবে, আমি একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে একটা হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে সেখানে আপলোড করবো, ওর কিছু ট্যাক্স ইউজ করবো। জি, এটাই ছিল আমার প্রথম কাজ। তারপরে যখন পেমেন্ট করলো তখন আমি চিন্তা করলাম যে না, হ্যাঁ কাজ করছি। তারপরে আস্তে আস্তে টুকটাক ডাটা এন্ট্রি কাজ দিয়ে শুরু করছিলাম। তারপরে লিড জেনারেশন আসে, এখন গোল্ড ইমেল আউটসোর্সিংয়ে কাজ করছি। নিজের টিম আছে, অফিস আছে, সব মিলে। ভাই, আপনাকে দেখে হচ্ছে আমরা ইন্সপিরেশন পাই আর কি। তো মাদ্রাসায় পড়ালেখা করেও কিভাবে ফ্রিল্যান্সিং করে সাকসেস হওয়া যায়, এটা আসলে আপনার থেকে দেখে আমরা অনেক ইন্সপিরেশন পাই। তো আপনার জার্নিটা যদি একটু বলতেন শর্টকাটে। আসসালামু আলাইকুম।
আমি সাইদুজ্জামান নূর। যারা আমাকে চিনেন তারা অনেকেই জানেন যে আমি মাদ্রাসায় পড়াশোনা করি। আমি এখন ফাজেলে অধ্যয়নরত আছি মাদ্রাসায়। পাশাপাশি আমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে অনার্স করতেছি ইংলিশে। এবং আমার পুরো ব্যাকগ্রাউন্ড হচ্ছে মাদ্রাসায় পড়লেও আমি ক্লাস 9-10 সায়েন্স ছিল আমার ব্যাকগ্রাউন্ড, এবং ইন্টারেও মানে যেটা আলিমেও আমার সায়েন্স ছিল। তো ফার্স্ট অফ অল এটা ম্যাটার করে না আপনি ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আসেন বা অনলাইন ইন্ডাস্ট্রিতে আসেন, আপনি মাদ্রাসায় পড়েন নাকি আপনি মানে আলিয়াতে পড়েন, কমিতে পড়েন, অথবা আপনি স্কুল কলেজে পড়েন, এটা ম্যাটার করে না। ম্যাটার করে যে আপনি কি জানেন, আপনার স্কিল কতটুকু আছে। তো যখন আমি ছোট ছিলাম তখন হচ্ছে আমার ওই টেকনিক্যাল বিষয়গুলোতে খুব বেশি একটা ইন্টারেস্ট ছিল। তার মধ্যে আমি যখন ক্লাস 6-এ উঠি তখন হচ্ছে বাসায় ল্যাপটপ নেয় আমার আব্বু টিচার, যার কারণে হচ্ছে মাল্টিমিডিয়া ক্লাস করাইতে হইতো। তো ওই হিসাবে আস্তে আস্তে হচ্ছে আমার যে ল্যাপটপ এবং টেকনোলজির দিকে চলে আসা। তো তখন হচ্ছে আমি টুকটাক কাজ মানে যে টাইপিং করা শিখছি। দেন হচ্ছে আদার্স যেই সাইটগুলো আছে মানে যে বিষয়গুলো আছে ওইগুলো নিয়ে একটু লাড়াচাড়া করতাম। দেন যখন ক্লাস 8-এ উঠি তখন হচ্ছে আমার আইসিটি বইয়ের মধ্যে আমি দেখতে পেয়েছি যে freelancer.com, ওডেক্স, তারপর হচ্ছে গুরু, পিপল পার আওয়ার, এগুলোর মাধ্যমে হচ্ছে মানুষ কাজ করতে পারে এবং ওই কাজের বিনিময়ে তারা টাকা পায়। সেই ক্ষেত্রে ব্লগিং, লেখালেখি এগুলো করতে পারে। তো তখন হচ্ছে আমার এক মাদ্রাসারই এক বড় ভাই, উনি বলছিল যে ওনার একটা ব্লগ পোস্ট ছিল, তখন হচ্ছে অ্যাডসেন্সের মাধ্যমে উনি কাজ করতো। তো সেখানে উনি বলছে যে ভাই তুমি কি কপি পেস্ট করতে পারো? আমি হ্যাঁ ভাই করতে পারি। তো উনি আমার প্রতিদিন 10টা আর্টিকেল দিত, ওইখান থেকে হচ্ছে আমি শর্ট করে করে কিছু আর্টিকেল বানাই দিতাম ওনারে। একটা আর্টিকেল বানাইতাম 10টা থেকে মিলাইয়া। তো উনি আমার মান্থলি একটা পেমেন্ট দিত, খুব ছোট একটা পেমেন্ট দিত, কিন্তু ওটা আমার জন্য তখন ওই সময় অনেক বড় ছিল। তখন হচ্ছে এই যে জেএসসি পরীক্ষার পরে আমার ভিতরে ইন্টারেস্ট আসে যে আমি করবো বা নিজে নিজে। তখন freelancer.com-এ গেলাম, অ্যাকাউন্ট ক্রিয়েট করছি ফেসবুকের মাধ্যমে কানেক্ট করে। ওইখানে গিয়ে দেখলাম যে কন্টেন্ট রাইটিং এর আসলে প্রাইস কম, প্রাইস বেশি হচ্ছে লোগো ডিজাইনের। তখন আমি লোগো ডিজাইন নিয়ে হচ্ছে রিসার্চ করা শুরু করছি যে আসলে লোগো ডিজাইন কিভাবে করে। তখন আসলে এখনের মতো ইউটিউবে এত রিসোর্স ছিল না, ইউডিমিতে ফ্রি কোর্স ছিল, স্কিল শেয়ারে ফ্রি কোর্স ছিল, ওইগুলো আমরা ফ্রিগুলো দেখতাম। তো তখন হচ্ছে আমি আসলাম, যে দেখলাম, বুঝলাম যে আসলে লোগো ডিজাইন হচ্ছে গ্রাফিক ডিজাইনের একটা সেক্টর। তো মানে গ্রাফিক ডিজাইনের একটা পার্ট, ওইখান থেকে ইন্টারেস্ট আসলো। দেন আমি এই যে জেএসসি পরীক্ষার পরে আস্তে আস্তে একটা মানে কোনো রকমের স্কিল ডেভেলপ করছি। কোনো রকম স্কিল ডেভেলপ করে আমি হচ্ছে অনলাইন সেক্টরে ঢুকি। তো যেটা হচ্ছে নতুন ডিজাইনার যারা, তারা যেটা করতে পারে freelancer.com বা এই ধরনের কন্টেস্ট মার্কেট প্লেসে কন্টেস্ট করতে পারে ক্লায়েন্টের, নো ম্যাটার যে সে উইন হইলো কি হইলো না। কিন্তু এই ক্ষেত্রে সে হচ্ছে ক্লায়েন্টের ফিডব্যাকের মাধ্যমে হোক বা ক্লায়েন্টের আউটপুট যেগুলো আসে অন্যান্য ফ্রিল্যান্সারদের বা ডিজাইনারদের যে ডিজাইনগুলো আছে ওইগুলো দেখে তারা কি হবে, ইন্সপাইরেশন পাবে এবং তারা শিখতে পারবে। তো আমি এইভাবে শিখছি, নিজে নিজে প্র্যাকটিস করে শিখছি। দেন হচ্ছে আস্তে আস্তে যখন মার্কেট প্লেস সম্পর্কে জানছি, আমি আমার সেক্টর চেঞ্জ করছি, প্রিন্ট অন ডিমান্ডে আসছি। সো এই যে এত কিছু হয়েছে, এই কোনো কিছুর মধ্যে কিন্তু আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আসে নাই। এখানে হচ্ছে শুধু আসছে যে আমি কি জানি এবং আমি কি শিখতে চাই। আর বর্তমানে অনেক রিসোর্স অ্যাভেলেবেল আছে যেগুলো নিয়ে হচ্ছে আমরা কাজ করতে পারি। আর এখন তো এআই এর কারণে আরো সবকিছু মানে অটোমেশন এত সুন্দর হয়েছে যে যে যা করতে চায় তা করতে পারে। তো আমার মনে হয় যে এই ক্ষেত্রে যেটা আবার ঘুরে ফিরে একই মানে আপনার প্রশ্নতে চলে আসি, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ম্যাটার করে না আমাদের কাজের জন্য, ম্যাটার করে আমাদের স্কিল। সো আমাদেরকে মানে এই যে সময়ের সাথে তাল মিলিয়ে স্কিল ডেভেলপ করতে হবে। তো এডুকেশন ইম্পর্টেন্ট, বাট এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কি সেটা ইম্পর্টেন্ট না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটা জিনিস এখন নিশ্চিত হইলাম যে স্পেসিফিকলি কাউকে দেখে মোটিভেট হয়ে যে ফ্রিল্যান্সিং সেক্টরে আসা ব্যাপারটা এমন না। ব্যাপারটা এডুকেশনাল হচ্ছে কম্পিউটার লার্নিং থেকে শুরু করে বিভিন্ন কিছু হচ্ছে মানে ভালো লাগা, আস্তে ধীরে হচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট করতে করতে আপনি ফ্রিল্যান্সার হয়েছেন আর কি। জি, আমি আমার মানে স্কিল ডেভেলপমেন্ট করে এবং ফ্রিল্যান্সার হয়েছি। এবং আমরা যখন ফ্রিল্যান্সার হই, মানে ফ্রিল্যান্সার বলতে আমরা যখন অনলাইন সেক্টরে আসি, ওই সময়টাতে অনেক মানে সিনিয়ররা ছিল যারা হচ্ছে কাজ করতো এবং তাদের ইউটিউব কন্টেন্ট আমরা হচ্ছে দেখছি অল্প অল্প। তো যেটাই হোক, তাদের থেকে আমরা ইন্সপিরেশন পাইছি, বাট তাদেরকে ফলো আপ করি না যে আচ্ছা অমুক ভাই ওই সেক্টর থেকে লাখ টাকা ইনকাম করছে, আমি ওই সেক্টরে যাব, আমি ওই ভাইয়ে ডিজিটাল মার্কেটিং করে আমি ডিজিটাল মার্কেটার হবো না। আমি কি করতে পছন্দ করি, আমি ডিজাইন করতে পছন্দ করি, আমার টাকা দরকার নেই, আমি ডিজাইন করতে পছন্দ করি। সো আমি ডিজাইনার হব। যে ওয়েব ডেভেলপমেন্ট করতে পছন্দ করে সে ওয়েব ডেভেলপমেন্ট হোক। মানে যখন কেউ স্কিল ডেভেলপ করবে তখন আর্নিং আটকাবে না। বাট কেউ যদি আর্নিং এর পিছনে ছুটতে ছুটতে স্কিল ডেভেলপ না করে, সেই ক্ষেত্রে একটা সময় পরে তার সার্টেন লেভেল পর্যন্ত সে যাইতে পারবে, বাট তখন আটকে যাবে, তখন আর তার আর্নিং আসবে না। তো শর্টকাট মানে কোনো সময় সলিউশন না, আস্তে আস্তে ইমপ্রুভমেন্টে যাইতে হবে, তখন সাকসেসই পিছনে পিছনে চলে আসবে। এটা আমি বিলিভ করি এবং আই হোপ
এটা সবাই বিশ্বাস করে এই বিষয়টা। অসংখ্য ধন্যবাদ আপনার এই স্টোরিটা শেয়ার করার জন্য। আপনার এই এফোর্টটাকেও আমি ধন্যবাদ জানাই যে আপনি সব গেস্টদের যারা বিট পাতে আসছে সবার ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করতেছেন এবং সবার ইনফরমেশন গুলো অন্যদের কাছে পৌঁছানোর চেষ্টা করতেছেন। ধন্যবাদ, থ্যাংক ইউ।